আসসালামু আলাইকুম, নাজেসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রায় 10 দিন পর ভিডিও শ্যুট করতেছি। 10 দিনে আমাদের ছাদ বাগান থেকে কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি। কারণ ছিল একটাই, ব্যস্ততার ভিতরে খুব সময় যাচ্ছে, প্রতিদিন নিয়ম করে ভিডিও করা হচ্ছে না, এই জন্যই মূলত ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, আবার এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার। আর এই 10 দিনে কিন্তু ছাদ বাগানে মোটামুটি অনেক কিছুই পরিবর্তন হয়েছে এবং অনেক কাজকর্ম করা হয়েছে, যেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। তবে ছাদটা এখন বলতে গেলে একটু অগোছানো, প্লাস গাছগুলো তেমন যত্ন নেওয়া হয়নি। আপনারা হয়তো দেখলেই বুঝবেন গাছের অবস্থাগুলো। আর আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে, দেখেন এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। লাস্ট ভিডিওতে কিন্তু এরকম ছিল না, কারণ এই 10 দিনে কিন্তু মোটামুটি ভালো গ্রোথ নিছে। দেখেন এই যে আমার যেখানে মাচাটা করা ছিল লতানো গাছের জন্য, এটা কিন্তু এখন পুরোপুরি উপর দিকে উঠে গেছে। এবং সিম গাছগুলো যে বসানো ছিল, এগুলো যে আমি ভিডিওতে দেখাইছি, প্রতিটা সিম গাছই কিন্তু এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। দেখেন এখানে দুইটা, এই যে একটা, তারপরে যে এই জায়গায় দুইটা। আর প্রতিটা গাছ কিন্তু এখন বলতে গেলে বড় হয়ে গেছে। এবং যে কোনো সময় দেখা যাবে, শীতকালীন সবজি যেহেতু এটা, যে কোনো সময় গাছে কিন্তু ফুল ফল এসে পড়বে। আর করলা গাছের ব্যাপারটাও কিন্তু সেম একই, অলরেডি কিন্তু মাচায় উঠে গেছে এবং কিন্তু এখন করলা আসাও শুরু হয়েছে। তো এর ভিতরে কিন্তু আমরা অনেক করলা হারভেস্ট করছি এই জায়গা থেকে, প্লাস ওই সাইডের যে নতুন যে করলা গাছগুলো ছিল ওই সব জায়গা থেকে। দেখেন করলা কিন্তু পেকেও আছে অলরেডি। তো যাই হোক, এই ছিল মোটামুটি সবজি গাছের ব্যাপারগুলো। আর ভেন্ডি গাছ তো কিছু গাছ কেটে ফেলছি, যেগুলো বাদ হয়ে গেছে। ওগুলোর থেকে এখন পর্যন্ত নতুন কোনো পাতা বা নতুন কোনো ফুল ফল আমরা দেখতেছি না। আর পুরাতন আর হয়তো 5-6টা গাছ আছে, এগুলোর থেকে এখনও মোটামুটি আমরা ফল সবজি পাচ্ছি। তবে এগুলো বেশি দিন আমরা পাবো বলে মনে হচ্ছে না, কারণ এগুলোও কিন্তু বলতে গেলে এক হিসেবে বয়স হয়ে গেছে। এগুলো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে গাছগুলো। তো ইচ্ছা আছে আবার নতুন করে কিছু ভেন্ডি গাছ বসাবো, যেহেতু ভেন্ডিটা এখন মোটামুটি 12 মাসই করা যায়। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই সাইডের সবজিগুলোর ব্যাপার। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে আবার কি হলো এটা তো খেয়াল করিনি। যাই হোক, এটা সম্ভবত এক ধরনের পোকা লাগছে, নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই 10 দিনে কিন্তু মোটামুটি আমাদের কাটিমন আম সব হারভেস্ট করা শেষ। এর ভিতর 3টা আম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে, আম 3টা নিচে পড়ে গেছিলো, এবং পড়ে যাওয়ার পর আপনারা তো সবাই জানেন কি হতে পারে। তো এখনও কিছু কিছু আছে, এই দেখেন যে আমগুলো পড়ে গেছে, এগুলো ইঁদুর এখানে টেনে টেনে কিন্তু নষ্ট করে ফেলতো বা খেয়ে ফেলতো, কাটাকাটি করে আর নষ্ট করে ফেলতো। আর যেহেতু কাটিমন আমগুলো মিষ্টি, আমগুলো কিন্তু পুরোপুরি বলতে গেলে ওরা খুব টেস্ট করেই খেত। যাই হোক, আমরা সেই নষ্ট আমগুলোকে আবার মুরগিকে এবং পাখিকে খেতে দিতাম, ওরা আবার এটাকে পুরোপুরি খেয়ে ফেলতো। আমাদের আমগুলো ফেলনা যেত না, এটা হচ্ছে বড় ব্যাপার। আর এখানে যে সবজি গাছটা হয়েছিল, শশা গাছ, আসলে এটা শশা না, এটা কী জিনিস এটা আসলে আমরা বলতেও পারবো না। আধ্যাত্মিক একটা সবজি হয়েছিল। তবে যাই হোক, আমরা এখানে টোটাল 3টা সবজি হয়েছিল, যদিও এই 10 দিন আমরা সবগুলোকে হারভেস্ট করে ফেলছি। তো এখন বলতে গেলে এটা পুরো খালি। আর কলমি শাকগুলো কিন্তু এক হিসেবে এই যে সবজি গাছটা হওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। এই জায়গা থেকে কিন্তু সবজি গাছটা গেছিলো, আর এই কারণে এখানে কলমি শাকগুলো কিন্তু সব বাদ হয়ে গেছে। তো যাই হোক, এই সবজি গাছটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এটাকে আমরা উঠায় ফেলবো। আর কলমি শাক যেহেতু আমাদের দরকারি জিনিস, এটাকে আরও বাড়াতে হবে। তো এই তো মোটামুটি এই ছিল এই জায়গার ব্যাপার। আর আমের ব্যাপার তো আপনার সাথে শেয়ার করলামই। ভালো আম হয়েছিল, প্রায় এই 10 দিনে আমরা মিনিমাম 12 থেকে 13টা আম হারভেস্ট করছি, আর 3-4টা আম নষ্ট হয়েছে, এটা আপনার সাথে শেয়ার করছি। আর এখানে আমাদের যে মরিচ গাছটা ছিল, মরিচ গাছের আপডেট বলতে এখনও কিছুই না, ওই যেমন ছিল তেমনই আছে। গাছ সুস্থ, গাছ ভালো, কিন্তু ফুল আসে, ফল দাঁড়াচ্ছে না, এই একটা সমস্যা। আর এইখানের গাছটাও সম্ভবত এটা একটু কোঁকড়ানো শুরু হয়েছে। তো যাই হোক, আমার 3টা গাছ ছিল, আমার চিন্তা ছিল একটা গাছ টিকলে আলহামদুলিল্লাহ। দেখা যাক, একটা গাছে ফল হলো বা একটা গাছে মরিচ হলেও কিন্তু একটা পরিবারের জন্য এনাফ, এর বেশি দরকার হয় না। পাশাপাশি এখানে তুলসী পাতা গাছটা কিন্তু খুব বড় হয়ে গেছে। আর বেগুনের যে চারাটা বসানো ছিল,
এটাও কিন্তু গাছ ঠিক আছে, কিন্তু একটু অযত্নের কারণে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। তো এই কিছুদিন যাবৎ ছাদে কিন্তু নিয়ম মতো আসা হচ্ছে না। দেখা যায় যে সকালবেলা আসলে হয়তো সন্ধ্যার দিকে আসা হয় না, বা এমনও সময় গেছে যে সারাদিন আসতে পারিনি। তো সব মিলায় জিলায় কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ। তাছাড়া লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছিলাম যে আমার বড়ই গাছটা কিন্তু অলরেডি বাতাসে ভেঙে পড়ে গেছে। তো এই দেখেন পেঁপে গাছের পেঁপের অবস্থা। আর এখন এমন গরম, দেখেন পানি সকালে দিলে বিকালে থাকে না, বিকালে দিলে পরের দিন সকালে থাকে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এই যে প্রতিটা পেয়ারা গাছের অবস্থা খুবই খারাপ, পেয়ারা গাছের অবস্থা অনেক খারাপ। মানে ওই যে একটা পেয়ারা গাছ, ওইটাও পাতা কেমন হয়ে আছে গরমে। আবার এইখানে যে আমার থাই পেয়ারা, এটাও কিন্তু সেম একই অবস্থা, পাতাগুলো সব একেবারে নষ্ট হয়ে গেছে, বা বলতে গেলে পানি না থাকার কারণে একেবারে মানে লেতিয়ে গেছে, এমন এমন মনে হচ্ছে। যাই হোক, আমার যেখানে মিষ্টি কুমড়া গাছটা ছিল, এটা কিন্তু গাছটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এক কথা বলা চলে মারাই গেছে। এখন এটা আসলে পানির অভাবে না, এটা পানি বেশি হয়ে যাওয়ার কারণে। কিছুদিন যাবৎ বৃষ্টি বেশি হয়েছিল, তো ওই বৃষ্টিতে পানি ওটা পাস হতে পারেনি, আর পানি পাস না হওয়ার কারণে এই গাছটা কিন্তু অলরেডি মারা গেছে। আর পাশাপাশি ওইখানে যে পেঁপে গাছটা বসানো ছিল, ওটাও কিন্তু গাছটা আর হয়নি। এই যে এখান থেকে কিন্তু এটা ভেঙে গেছে, ঠিক আছে, এই যে পচে গেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার ছাদের অবস্থা। আর ছাদও বলতে গেলে অনেকটা এলোমেলো, ছাদটাও কিন্তু পরিষ্কার করা হচ্ছে না টোটালি আর কি। ছাদে একটু কম আসা হচ্ছে, এইসব ব্যাপার স্যাপার নিয়ে ঝামেলাগুলো। আর এই যে আমার মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণ গ্রোথ নিচ্ছে। আর এখন কিন্তু ওদের খাবার হিসেবে আমি গ্রোয়ার ফিডটা দিচ্ছি। আমি কি এর আগে শেয়ার করছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই। আমি কিন্তু যখন স্টার্টার ফিড থেকে গ্রোয়ার ফিডে আসি, তখন কিন্তু আমি হুট করে গ্রোয়ার ফিডে আসিনি। আমি কিন্তু গ্রোয়ার থেকে স্টার্টার থেকে গ্রোয়ারে আসার সময় 50-50 করে একসাথে ওদেরকে খেতে দিতাম, যাতে স্টার্টার খেতে যে গ্রোয়ারও খেত, আর গ্রোয়ার যদি স্টার্টারের সাথে খায় তাহলে ওরা কিন্তু অভ্যাস করে ফেলবে। তো আমি যখন গ্রোয়ার ফিড দেওয়ার সময় হয়েছে, তার এক সপ্তাহ আগের থেকে স্টার্টার আর গ্রোয়ার একসাথে মিক্স করে 50-50 করে ওদেরকে খেতে দিতাম। এতে করে কি হয়েছে, আমি স্টার্টার থেকে একেবারে ডাইরেক্ট গ্রোয়ারে আসিনি। তো এভাবে মিক্স করে খাওয়ার পর এক সপ্তাহ পর ডাইরেক্ট গ্রোয়ার দিচ্ছি, তখন ওদের অভ্যাস হয়ে গেছে। আর এই জন্য এখন কিন্তু গ্রোয়ার ফিডটা ওরা নর্মালি খাচ্ছে, এবং এই ফিড খাওয়ার জন্য ওদের কোনো বাথরুমের সমস্যা হচ্ছে না, কারণ ওটা ওদের অভ্যাস হয়ে গেছে। আর এখন কিন্তু আমার খাবারটাও কিন্তু গ্রোয়ার ফিড এখানে, বুঝছেন। আর পাশাপাশি নতুন একটা জিনিস ছাদ বাগানে নিয়ে আসা হয়েছে, সেটা আপনার সাথে এখনও শেয়ার করা হয়নি। এটাও প্রায় 10-12 দিন হয়ে গেছে। এটা হচ্ছে এই যে এইটা পারিবারিক যে পুষ্টি বা পারিবারিক যে একটা চাহিদা আছে কোয়েল পাখির ডিমের, সেটাই আসলে দেখার জন্য আমি 5টা পাখি নিয়ে আসছি। যে আসলে শীতকালে তো কোয়েল পাখির চাহিদা এমনিতেই বেশি থাকে, আর শীতে কিন্তু কোয়েলের ডিমটাও মানে একটু বেশি আর কি মানুষের পছন্দ করে, বিশেষ করে আমরা। তো কোয়েল পাখির ডিমটা আসলে নিজে থেকেই উৎপাদন করার চিন্তা ভাবনা করার কারণে কিন্তু আমি ছোট পরিসরে 5টা পাখি নিয়ে আসছি। আর 5টা পাখি নিয়ে আসছি, 5টা পাখি যখন নিয়ে আসছি তখন এটা বয়স ছিল 1 মাস বা 28 দিন এমন হবে। তো আনার পর কিন্তু 3-4 দিন ওরা একেবারে খায়নি, শুকায় গেছিলো। তো সব মিলায় জিলে যা বুঝলাম যে এক জায়গা থেকে এক জায়গায় আসার পর এই পাখিগুলো তেমন খায় না, কিন্তু তারপরও আমি ওদেরকে কন্টিনিউ খাবার দিয়ে গেছি, প্লাস ওষুধ বা আপনার কি বলে ঠান্ডাও লেগেছিলো, এই জন্য আমি নর্মালি ব্রঙ্কোভেটটা দিছি, আর লাইসোভেট তো চলছেই, আর পাশাপাশি আমি ডক্সিভেটটাও দিছি। তো এখন ঠান্ডার সমস্যাটা মোটামুটি সলভ হয়েছে, আর পাখিগুলো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। নিয়ে আসছি যেহেতু প্রায় 10-12 দিন হয়ে গেছে, তো আশা করি হয়তো 1 সপ্তাহ পরে ওরা ডিম দেওয়া শুরু করবে। কারণ একটা কোয়েল পাখি কিন্তু 45 দিন থেকে 50 দিনের ভিতর ডিম পাড়া শুরু করে, ঠিক আছে। তো এখানে 5টা পাখি, 5টাই আমার ফিমেল পাখি। আমি যদিও চিনি না, কিন্তু আমি একজনকে নিয়ে গেছিলাম, সে আমাকে মেল ফিমেল চিনিয়ে ফিমেল পাখিগুলোই নিয়ে দিছে। আর মেল পাখির একটা সাউন্ড বা টিউন থাকে অন্যরকম, আমার এই ফিমেলগুলো কিন্তু ওরকম টিউন দিচ্ছে না, তো ওদের ডাকতেই হচ্ছে অন্যরকম। তো যতটুকু ধারণা করতেছি এগুলো সব করেই ফিমেল। 5টা থেকে আমি আশা করি প্রতিদিন যদি 2টা বা 3টাও ডিম পাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে।
আর এইখানে আমার যে জামরুল গাছ, ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু এখন হলুদ হয়ে গেছে। তো এখন কিন্তু যে সময়টা চলতেছে এই সময়টা কিন্তু গাছে প্রচুর পরিমাণ পাতা ঝরে এবং নতুন নতুন পাতা আসার সময় আসতেছে সামনে। এই দেখেন পেয়ারা গাছের অবস্থা, মানে পেয়ারা গাছের অবস্থা আসলে না বললেই না। অনেকদিন যাবত আপনার সাথে হারভেস্টিং ভিডিও শেয়ার করা হচ্ছে না, অবশ্য ভিডিও না করার কারণে এইসব ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। আর প্রতিদিন আসলে এভাবে ভিডিও করা সম্ভবও না। ছাদে হয়তো উঠে দেখা যায় আধা ঘন্টার ভিতরে কাজ শেষ করে আবার নেমে যেতে হয়, এই জন্য ডেলি ভিডিও করাও সম্ভব হয় না। এই জন্যই কিন্তু দেখানো হয়নি এই কয়দিন। আমি কিন্তু এখান থেকেও মোটামুটি এই 10 দিনে ভালো পেয়ারা হারভেস্ট করছি, সেটা আপনার সাথে শেয়ার করা হয়নি। আর এখানে যে একটা করলার মানে গাছ হয়েছিল আপনাদেরকে বলছিলাম, এটা আমার আগেও একবার হয়েছিল এখানে করলা গাছ। তখন আমি দেশি মুরগি পালার কারণে কিন্তু করলা গাছটি দেশি মুরগি সব খেয়ে শেষ করে ফেলছে। যাই হোক, এই যে একটা করলা দেখা যাচ্ছে মাশাল্লাহ। তো এগুলো কিন্তু নিজে থেকেই হয়েছে, এগুলো কিন্তু আমি বসাইনি। তো যাই হোক, এগুলো হোক, এগুলো কিন্তু সবই কাজের জিনিস। আর আমি যদি এখানে আমার বাড়ি 4 আম গাছটি দেখাই, অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর পাতা কিন্তু এখন ঝরবে দেখে হলুদ হয়ে আসছে। নতুন নতুন পাতা যাই ছাড়ছিল, পুরাতন পাতাগুলো এখন হলুদ হয়ে গেছে। আর আমড়া গাছের ব্যাপারটা আপনার সাথে শেয়ার করি। দেখেন আমড়া গাছ একেবারে ন্যারো হয়ে গেছে। আমড়া গাছ কিন্তু প্রতি বছর শীত আসার সময় কিন্তু আমড়া গাছের এই অবস্থা হয়। তো যাই হোক, এই পাতাগুলো অবশ্যই আমাদের কাজে আসবে। এই পাতাগুলো আমরা কিছুই ফেলবো না, এই পাতাগুলো হয় মালচিংয়ে দিব, আর পরবর্তীতে এই পাতাগুলো তো আমাদের পাতা পচা সার হিসেবে ব্যবহার হবেই। আর আমরা তো এই যে কোয়েল পাখি, মুরগি, তারপর আমার ককাটেল পাখি, এগুলি কোনোগুলোর কিন্তু পটিং আমরা ফালাই না, এগুলো সব এক জায়গায় জমা করে কিন্তু এগুলোকে আমরা প্রসেসিং করে তারপর আমার ছাদে যে কবুতরগুলো আছে সবগুলো পটিংয়ে কিন্তু আমরা গাছের সার হিসেবে এগুলোকে সংরক্ষণ করি এবং এগুলো দিয়ে কিন্তু আমরা গাছের সারের যে কাজটা এটা করে থাকি। এই যেমন নতুন শেডে মোটামুটি যে কয়টা করলা আসছে দেখেন, এখানে আছে কিছু, তারপরে এখানে তো ওই যেই কথা সবসময়ের মতো একই কথা, অল্প একটু পানির অভাব হলেই কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এই যে করলা, তো এখানেও মোটামুটি মাসাল্লাহ করলা কম বেশি হয়, হয়তো এখন আর দেখতেছি না। তবে এখান থেকে কিন্তু লাস্ট 10 দিন আমরা অনেক করলা হারভেস্ট করছি, যেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। তো আবারও ইচ্ছা আছে এখান থেকে করলা আবার পাবো। এখন কিন্তু অলরেডি আমরা 5টা করলা দেখলাম, এখানে একটা, ওই সাইডে 4টা। তো এখানে এই 10 দিনে অনেক করলা হারভেস্ট করা হয়েছে, যেগুলো আসলে ভিডিও না করে আপনাদেরকে বোঝানো সম্ভব না। তো যাই হোক, মাঝখানে সাজনা গাছটা পাতা কিন্তু প্রচুর ঝরছে, দেখেন এই যে প্রচুর পাতা ঝরে আছে সাজনা গাছে। তারপরে আমি ভাবতেছি এই পাতাগুলোকে ঝাড়ু দিয়ে তারপরে এগুলোকে বেলটা ভরে একেবারে মুরগি খেতে দেবো। এগুলো সম্ভবত মুরগিদের খুব পছন্দ করে সাজনাটা খাবে, দেখেন করোনা। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি আর বড় করবো না। মোটামুটি আমি ছাদ বাগানে আমার গাছগুলো, তারপর যে নতুন যে পাখি নিয়ে আসছি, কোয়েল পাখিগুলো, মুরগিগুলো সব কিছু আপনার সাথে শেয়ার করছি। আর ওই যে আমার বড়ই গাছটা ভেঙে যাওয়ার পর এখন বড়ই গাছটার জন্য উপরে যাওয়াও হয় না, গাছে পানিটাও তেমন দেওয়া হয় না। তবে ইচ্ছা আছে, দেখি বিকালে ছাদে আসা হয় না, দেখি সমস্যাটা বেশি হচ্ছে। আজকে সম্ভবত আমি যেভাবেই হোক রাতে হলেও এসে সব গাছগুলোকে পানি দিয়ে দিব। আর যেটা না বললেই না, আমার যে ককাটেল পাখিগুলো ছিল এই সবই দেখালাম, পাখিগুলো একটু দেখা দিই আপনাদেরকে। ওরা কিন্তু মোটামুটি সুস্থ আছে, তবে আজকে 2-3 দিন যাবৎ হয়তো আমি একটা সমস্যা দেখতেছি, বাট এটার এখনও কোনো ধরনের ব্যবস্থা নেইনি। সেটা হচ্ছে এই যে একটা পাখি একটু বাথরুমটা মানে পানি হচ্ছে। তো সম্ভবত আমি 4 দিন আগে পাখিগুলোকে স্প্রে দিয়ে গোসল করা দিয়েছিলাম। তো সমস্যাটাকে ওইখান থেকে হলো কি না, ঠান্ডার থেকে সমস্যা হলো কিনা এটি আসলে বুঝতেছি না। তবে মোটামুটি পাখিগুলোকে দেখতে এখনও পর্যন্ত লাগতেছে ওরা ঠিকঠাক আছে। তো যাই হোক, এটা আসলে আমি আর একটু বুঝে শুনে বা যারা এসব ব্যাপারে একটু এক্সপার্ট তাদের সাথে কথা বলে আমি এটার ব্যবস্থা নিব। চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও দিতে এবং আপনাদেরকে আপডেট জানাতে। আর আজকে ওদেরকে মূলত আমি সফট ফুড হিসেবে এই যে ছোলা বুট, সঙ্গে এখানে আছে থানকুনি পাতা, তারপরে কিছু হচ্ছে তুলসী পাতা, কলমি শাক মিক্স করে দিছি। আর
পাশাপাশি এই জায়গাটাতে আছে যে সিড মিক্স খাবারটা ওদেরকে সবসময় দিয়ে থাকি ওইটাই। আর এখন যেহেতু শীতকাল আসতেছে আমি চেষ্টা করতেছি ওদেরকে সূর্যমুখীটা আর একটু বাড়ায় দিতে। এই জন্য মূলত আমি সূর্যমুখী কিন্তু এক্সট্রা নতুন করে নিয়ে আসছি 3-4 দিন আগে। এই সূর্যমুখীটাই আমি ওদের মিক্স খাবার দেওয়ার সময় কিছু পরিমাণ এক্সট্রা দিয়ে দিই। যেহেতু এখনও শীত পুরোপুরি আমাদের এখানে শুরু হয়নি, তবে কিছুটা শীত মানে অনুভব করা যায় এখনই সন্ধ্যার পর থেকে। কিছুটা আসলে শীতকালীন যে একটা আবহাওয়া বা পরিবেশ থাকে এমনটা কিন্তু এখনই মনে হচ্ছে। যাই হোক, সকালবেলা খুব পরিমাণ গরম, আবার রাতের বেলা মানে হালকা ঠান্ডা, এটাই বোঝা যায় শীত খুব শীঘ্রই আমরা পাবো বা শীত আসতেছে। তো ভিডিওটা বড় করব না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি হয়ে যাবেন নাজেসুফ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।